দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। শাহিন ভাই, যেটা বলছিলাম যে বৈঠক করার কথা রয়েছে, যিনি ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, এবং তিনি খুব সম্ভবত আমরা যেটা বুঝতে পারছি বা যে ধরনের অবস্থা তৈরি হচ্ছে, তো একটা অ্যাডহক কমিটির দিকেই যাচ্ছে ক্রিকেট বোর্ড বাংলাদেশের। সেই অ্যাডহক কমিটি কেমন হতে পারে এবং আপনার চাওয়াটা কি থাকবে? ধন্যবাদ। আসলে যে মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ, উনি স্পোর্টস সম্পর্কে বা খেলা সম্পর্কে বা ক্রিকেট সম্পর্কে কতটুক জানা আছেন আমি ঠিক জানি না। তবে আজকাল বর্তমান যোগে বা বর্তমান পরিস্থিতিতে যারা এই বয়সের বা আরও কম বয়সের, এরা সবসময় একটা খেলার প্রতি আলাদা একটা আগ্রহ থাকে এবং খেলা নিয়ে অনেক কিছুই তারা জানেন। তো এখানে যদি আজকে যেটা বা উনি যদি বোর্ডে যান, বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বসেন, তো সেই ক্ষেত্রে ওনার হয়তো কিছুটা একটা অভিজ্ঞতা হবে। আমি মনে করি যে এই বর্তমান ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছেন, আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছেন, প্রেসিডেন্ট তো দীর্ঘদিন 12-14 বছর যাবত আছেন, মানে এক নায়কত্ব যাকে বলে সেটা উনি কায়েম করেছেন। পাশাপাশি তার সঙ্গে কিছু পরিচালক আছেন, তারাও কিন্তু এই ধরনেরই, বারবার তারা নির্বাচিত বা অনির্বাচিত যেভাবেই হোক তারা হইতেছেন। তাদের ভিতরে আমার মনে হয় যেটা এই ওনার আলোচনা তো উনি শুনবেনই, আমার মনে হয় যে আরও যারা আছেন ক্রিকেট সাথে সম্পৃক্ত, বিশেষ করে ক্রীড়া সাংবাদিক আছেন, স্পোর্টসের যারা সাথে জড়িত, সরাসরি সবসময় যাওয়া আসা করেন, স্পোর্টসের সঙ্গে যারা আগে থেকে স্পোর্টস সাবেক খেলোয়াড় এবং যারা সংগঠক, তাদেরকে নিয়ে যদি উনি একটু পরামর্শ করেন, আমার মনে হয় যে তাহলে আজকের উনি যে রেজাল্টটা পাবেন এবং সকলে মিলে যদি একটা পরামর্শ করে বোর্ডটাকে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে আনার চিন্তা করেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। জি, যেটা বলছিলাম সিকান্দার ভাই, যে হয়তোবা ধরুন জাতীয় রাজনীতিতে হয়তোবা সমন্বয়কদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু এই ধরনের যেগুলো ফেডারেশন আছে কিংবা অর্গানাইজেশন আছে স্পোর্টস রিলেটেড বিভিন্ন রকমের, বাংলাদেশে 45 অর্থাৎ 45টারও বেশি সম্ভবত ফেডারেশন রয়েছে, স্পোর্টস ফেডারেশন, এবং পাশাপাশি আমি যদি ক্রিকেট ফুটবলের কথা আলাদাভাবে বলি, সেখানে কিন্তু মানে সমন্বয়কদের সেভাবে পদচারণা নেই। একটা ভ্যাকুয়াম তো অবশ্যই তৈরি হবে, যেহেতু যারা মোটামুটিভাবে সরকারের দলীয় লোকজনই ছিলেন এই ধরনের ফেডারেশনগুলোতে, বা সেই জায়গাটাতে তারা কিভাবে সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করতে পারেন? দেখুন, সমন্বয়ক যারা আছেন ওনারা আন্দোলনকারী, মূলত হলো যে আপনার একটা জায়গা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী, তারা কিন্তু আসলে রাজনীতির সঙ্গে কেউ সম্পৃক্ত না, এবং এই যে জাতীয় রাজনীতি যেটা বলছি সেটার সঙ্গেও না। এখন বাংলাদেশের যে কালচার চলে আসছে আজকে 53 ইয়ার্স ধরে, দুটো শিবিরই ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে বিএনপি না হলে আওয়ামী লীগ। তো সেই ক্ষেত্রে সংগঠকদের মধ্যেও যারা আসেন, তারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠকরা কিন্তু ওইভাবে লোক তৈরি হয়। যারা এখন রয়েছেন তারা আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত, আর যারা ছিলেন এখন পরিবর্তন যারা, মানে পরিবর্তন যাদেরকে দিয়ে করা হচ্ছে, তারা কিন্তু বিএনপি সমর্থিত অথবা বিএনপি করেছেন। এখন এই যে প্লেয়ার, ধরেন ক্রিকেট বোর্ডে যারা আসবে কিংবা স্পোর্টসের অন্য কোনো ফেডারেশনে যারা আসবে, তারা কিন্তু কোনো একটা মতাদর্শের বাইরে নন। এখন ক্রিকেটার যদি ধরেন এই যে ফারুক আহমেদের নাম শুনছি আমরা, তিনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান পাপনের জায়গায় 1 বছরের জন্য, যেটা হচ্ছে এই যে আপনার পরিবর্তন, এটা আসলে একটু গুঞ্জনই সীমাবদ্ধ, এখনো পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি যতটুকু আমরা জানছি বা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে উনি কিন্তু একটা সময়ের ছিলেন, যদিও আপনার 2000 সঙ্গে আপনার পাপনদের বোর্ডে আপনার প্রধান নির্বাচক ছিলেন এবং ভালো কাজ করতেন নির্বাচক হিসেবে, তিনি কিন্তু অসাধারণ, এবং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাপারটা হলো বোল্ডলি তিনি কথা বলতে পারেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। কিন্তু এই যে পরিবর্তনগুলো আপনি যেটা বললেন যে উপদেষ্টাদের উচিত যে তারা খেলা ফলো করা কিংবা খেলা দেখা কিংবা খেলোয়াড়দের নাম রাখা ভিন্ন জিনিস, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন এবং ভেতর বাহির জানা, এটা কিন্তু অন্য একটা জিনিস। এইটা কোনো একজন ব্যক্তি যারা এটাকে সম্ভব না, তাদেরকে যারা উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ, জনাব সজীব সাহেব, উনি যদি চেষ্টা করেন যে সাংবাদিক, যেটা বললেন, সাংবাদিক কিংবা খেলোয়াড় সবার সঙ্গে যদি একটা মতবিনিময় করেন, এবং মতবিনিময়ের মাধ্যমে ওনাকে কিন্তু আপগ্রেড হতে হবে, সেই আপগ্রেড যদি হন, তাহলে পরিবর্তনের বিষয়গুলো খুব কমফোর্টেবলি এবং পারফেক্ট লোকদের নিয়ে আসতে পারবেন। এখন উনি যদি চান যে সমস্ত ক্রিকেটার, সাবেক ক্রিকেটার যারা রয়েছেন, অধিনায়ক যারা রয়েছেন, তাদেরকে শুধুমাত্র বিসিবিতে প্রোভাইড করবেন, তাহলে তিনি ফেল করবেন।
কেন ফেল করবেন? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনে যারা কাজ করে আসছেন কিংবা সংগঠক হিসেবে কাজ করে আসছেন তাদের এই দক্ষতা কিন্তু অনেক পুরনো। তো সেই জায়গায় তাদেরও কাজ লাগাতে হবে এবং অভিজ্ঞতাগুলোকে আসলে কাজে অভিজ্ঞতাগুলো লাগানোর নিতে হবে প্রয়োজন রয়েছে। আমি মনে করি এটা। জি, শাহিন ভাই একটু জানতে চাচ্ছিলাম যে মূলত ধরুন যে এই ধরনের একটা ঘটনা ঘটার পর ক্রিকেট বোর্ডের হয়তো বা কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে, কিন্তু যে দলগুলো রয়েছে, জাতীয় দল বলুন কিংবা বাংলাদেশ এ দল বলুন, দুটো দলই পাকিস্তানে অবস্থান করছে, অস্ট্রেলিয়াতে ছিল এইচপি দল, গতকালকে তাদের খেলা ছিল, সেটাতে আসলে এক ধরনের প্রভাব পড়ে কিনা এই ধরনের সিচুয়েশনের, বা পড়েছে বলে মনে হয় কিনা? এই ধরনের সিচুয়েশনে স্বাভাবিক মানসিকভাবে একটা চাপ পড়তেই পারে। তারপরেও আমি যেটা দেখলাম, প্রথম টেস্টটা গেল, সামনে আগামীকাল থেকে মনে হয় আমার দ্বিতীয় টেস্ট, পরশু 21 তারিখ থেকে পরশু প্রথম টেস্ট শুরু হচ্ছে। টেস্ট শুরু হবে 21 তারিখ, সরি, ওটাতে গেল বোধহয় প্রস্তুতি ম্যাচ 4 দিনের। সেটা মোটামুটি একবারে খারাপ খেলে নাই আমাদের ছেলেরা। তো আমার মনে হয় যে এখন মানসিক যে চাপটা ছিল, আমার মনে হয় যে এখনকার বর্তমান পরিস্থিতিতে অনেকটা মনে হয় কাটায় উঠতে পারতেছে তারা। তারা জানে যে এরকম পরিস্থিতি কিন্তু আগেও তারাও মানে ফেস করেছে। যেরকম 7 সালে আমরা ক্রিকেট বোর্ডে ছিলাম, আমি নিজেও ছিলাম, আপনারা জানেন সবাই। সেখানে আমরা কিন্তু এই 7 সালে আমাদেরকেও কিন্তু এরকম একটা পরিস্থিতিতে, বর্তমান যে বোর্ডে যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতি পড়তে হয়েছে, কিন্তু তারপরেও আমরা বেশ কিছুদিন চালিয়েছিলাম, কিছুদিন সরকারিভাবে। পরবর্তীতে একটা ব্যবস্থা নেওয়া হলো। আমরা যারা পরিচালক ছিলাম, বা আমাদের সময় পরিচালক ছিল না, সেটা ছিল আপনার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরকমভাবে ছিল। তো আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো সেখানে আপনার আমাদেরকে সরকার থেকে বলা হলো, সেই সময়কার সরকার থেকে বলা হলো পদত্যাগ করার জন্য। তো আমরা কিন্তু একযুগে আমরা যারা ছিলাম পুরা কমিটি, সবাই কিন্তু আমরা পদত্যাগ করেছিলাম। এবং আমার মনে হয় যেটা এরকম যদি একটা কাঠামো তৈরি করা হয়, যে এখন যারা আছে তাদের ভিতরে কাউ কিছু রাইখা কিছু বাদ দিয়া এরকমভাবে যদি করা হয়, তাহলে মনে হয় না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা সমীচীন হবে। কারণ সবাই কিন্তু এখানে যারা আছে কম বেশি বিতর্কিত। জি, সবাই কিন্তু আপনি যাচ্ছেন একদম পুরোপুরি একেবারে নতুন। এক্স্যাক্টলি। সবাই যদি এখানে পরিচালক যারা আছেন সবাই যদি পদত্যাগ করেন, পদত্যাগ করলে সরকার তাদের ইচ্ছা মতো বিভিন্ন আলোচনা করে রিফর্ম করে সেটা 6 মাস 1 বছরের ভিতরে যদি একটা ইলেকশন করানো যায়, তাহলে আমার মনে হয় যে জিনিসটা মানে বিতর্কের বাইরে থাকবে। আমার মনে হয় যে অযথা আমাদের এই যদি আমরা কিছু রাখি, কিছু বাদ দিই, তাহলে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হবে। এখন না হোক, এটা 2 দিন পরে মিশেলটা আপনি চাচ্ছেন, এবং হয়তো বা এক ধরনের ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হবে, যেহেতু রাজনৈতিকভাবে হয়তো বা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। এই যে হাতে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ধরেন আমাদের বাংলাদেশে ধরেন ইমরুল কায়েস, তারপর সাইফুদ্দিন, আর আমার সাব্বির রহমান, এগুলা ভাই যখন আওয়ামী লীগ ছিল না, অন্য পার্টি ছিল বা তাদের ভালো অন্য কিছু ছিল, খেলোয়াড় ভালো পারে। আমরা ইমরুল কায়েস খুব ভালো খেলতো, এখনো খেলে। তারপরে ধরেন ওরা যে চান্স পাচ্ছে না, এর কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা বা কোনো রকম তারা চান্স পাবে কি পাবে না, বা ওদের কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা, তার কারণ ভালো খেলে তাদেরকে বাংলাদেশ দলে জায়গা দেওয়া উচিত। কারণ ধরেন আমরা তো ধরেন খেলাধুলা তো বুঝি, কিন্তু আমরা খেলি না। এই কারণ ধরেন অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা কি বলাররা চান্স পাওয়ার পরে ধরেন হঠাৎ করতে ভালো খেলতে পারবে না, কেননা আস্তে আস্তে তাকে ভালোভাবে খেলতে পারবে। দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমার মনে হয় মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, এই দুইজন যেহেতু তারা সরকার দলীয় মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, এই দুইজন ব্যতি রেখে বাকিরা আসলে এই কোনো দলের ব্যানার ছিল কিনা তাদের পেছনে, সেটা একটা অবশ্যই প্রশ্নের ব্যাপার। মানে সোফার এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো প্রমাণ পাইনি, কিন্তু তারপরেও যেহেতু দর্শক প্রশ্ন করেছেন, যে আপনার কাছে মনে হয় কিনা যে শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ধরনের ক্রিকেটাররা তারা ছিলেন না একাদশে কিংবা দলের মধ্যে? কখনোই ছিল না, এই বিষয়গুলি কখনোই আসে নাই। গত 15 বছর 20 বছর ধরে আমরা দেখি না। 2007 সালে যখন আবার তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করলেন, মানে 2006 সালে, সেই 6 সাল থেকে কিন্তু আমরা আর্মি মানে বিশেষ করে জরুরি অবস্থা জারি করে যে করেছিলেন, সেই সময় থেকে আমরা কিন্তু দেখিনি যে এরকম কোনো রাজনৈতিক ব্যানারে বা রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যানকে বাদ দিতে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা সুফল পেয়েছে। হ্যাঁ, এবং তার আগেও যে রাজনৈতিক কারণে সবাই বাদ পড়েছে তা না, কিছু ট্যাগ লেগেছে। এটা কিন্তু আমি খুব মনে করি ব্যক্তিগতভাবে আমি ফলো করার ফলে।
তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি যেটা বললেন সেটা ঠিক নয়। আর মাশরাফি কিংবা সাকিব যে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, সেটাও কিন্তু তারা রাজনীতি করে সংসদ সদস্য হননি। তারা আসলে তারকা কোটায় তাদের সেলিব্রিটি ইমেজটাকে কাজে লাগানোর জন্য আওয়ামী লীগ তাদেরকে পিক করেছে। আওয়ামী লীগ তাদেরকে পিক করেছে। এটা পূর্বের সবাই কিন্তু সব সরকারকে আমরা দেখেছি এরকম করে। জনপ্রিয়তার তো একটা এই ক্ষেত্রে মাশরাফি হয়তো ইনভলভ হয়ে গেছে অনেক কিছু, সাকিব অল্প কিছুদিনের জন্যই করছে। তার সবাই প্লেয়ারও দেখছেন যে এটা হলে এরকম আমি একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবো। বাট খেলোয়াড় অবস্থায় অর্থাৎ জাতীয় দলে খেলা অবস্থায় কোনো প্লেয়ারকে আসলে আমি মনে করি যে এরকম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিতে যাওয়া উচিত নয় এবং রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত নয়। তাতে যেটা হয়, দর্শকদের যে ফ্যাসিনেশন, ফ্যান ফলোয়ার্স থাকে তাদের মধ্যে ডিভাইডেশন এবং ঘৃণা, হেড ক্রাইম তৈরি হয় মানে তাদের মধ্যে। শুধুমাত্র পারফরমেন্স পাশাপাশি হয়তোবা কোনো ভেতরের কোনো কোন্দল থাকতে পারে, হয়তোবা সেটা ম্যানেজমেন্টের সাথে হতে পারে, কোচের সাথে হতে পারে, এই বিষয়গুলোর জন্য হয়তোবা তারা বাদ পড়তে পারেন। শাহিন ভাই যদিও বলছিলেন যে সেই ইমেজটা, সেলিব্রিটি ইমেজটা সাকিব মাশরাফিদের কাজে লাগিয়েছে সরকারি দল, সাবেক যারা দেশ শাসন করেছে, সেই জায়গাটা থেকে সাকিব কিংবা মাশরাফি, আমি যদি সাকিবের কথা বলি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি সাকিব ছিলেন। তাদের যেই স্ট্যান্ডটা ছিল, তাদের যে ভূমিকাটা ছিল এই আন্দোলনে, সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই ধরনের সেলিব্রিটি ইমেজ নিয়ে আসলেই নিরপেক্ষতার জায়গা কতটুকু থাকে মানুষের? না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে এটা যারা বিশেষ করে দলগুলো যারা এই ধরনের মানে যারা কারেন্ট পারফর্মে থাকে, যারা ন্যাশনাল টিমে খেলতেছে, তাদেরকে এইভাবে সরাসরি দলে জড়ানো আমি এটা পক্ষপাতী না। কিন্তু তাদেরও তো এক ধরনের বিবেক বলুন কিংবা তাদেরও তো সেটাই তো বললাম যে আমি বলতেছি তাদের মুক্ত চিন্তা করার, তাদেরকে এইভাবে মানে তাদেরকে এই যে আশ্রয় প্রশ্রয় দেওয়াও ঠিক না, উচিত না। যে তাদের সরাসরি বলো তোমার খেলা শেষ করো, আমরাও তো ক্রিকেট খেলছি, আমি সেই 81-এ খেলছি, অনেকেই আছে ক্রিকেটার, আমরা তো ক্রিকেট ছাড়ছি সেই 90 সনে, সেখান থেকে আমি 2001 সনে এমপি হয়েছি। তারপরে ক্রিকেট আমি সেই 90 সন ছাড়ার পর থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত, সংগঠনের সঙ্গে জড়িত, ক্লাবের সঙ্গে জড়িত। সেইভাবে যদি হয় তাহলে ভালো। কিন্তু এই যে মাশরাফি বা সাকিব, তাদেরকে দেখে আরো অনেক যারা আছে তারা এরকম আগ্রহ প্রকাশ করতে পারে যে চট করে একটা মানে এই ধরনের একটা সরকারি এমপি হয়ে যাওয়া, মন্ত্রী হয়ে যাওয়া, বা এই যে মাশরাফি হুইপ হয়ে গেছিল। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে দল থেকে এগুলোকে আগে মানে না দেওয়া উচিত। তারপর আমি যেটা জানতে চাচ্ছিলাম যে সাকিব মাশরাফি তাদের নিজেদেরও তো বুদ্ধি বিবেচনা ছিল, তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটাই এখন যদি একজন প্রাইম মিনিস্টার, এখন যে প্রাইম মিনিস্টার ছিলেন মানে সে তো একটা ডিক্টেটর ছিল, তো সে তো কথা বললে সে কথা রাখবে না এরকম বাংলাদেশের লোক তো ছিল না। হয়তো সেটাও একটা কারণ হইতে পারে, আবার কিছুটা নিজের মানে ইয়ে হইতে পারে, লোভ লালসাও হইতে পারে, এরকম হইতে পারে। জি অবশ্যই এই বিষয়টি নিয়ে আরো আলোচনা হবে। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যে ফিরছি। যে যারা এই যে কথাটা বলছিলাম যে সাকিব এবং মাশরাফি, এই দুজনের কথা স্পেশালি বলতে হয় যেহেতু তারা সংসদ সদস্য ছিলেন, তাদের যেহেতু এই সংসদ সদস্যের বাইরেও আরেকটা ইমেজ ছিল, যেটা বললাম যে তারা আসলে দেশেরই প্রতিনিধিত্ব করেছেন, তাদের জায়গাটা থেকে যে স্ট্যান্ডটা তারা নিয়েছেন, মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা লক্ষ্য করলাম, সাকিব আল হাসান তিনি কোনো ধরনের এই প্রসঙ্গেই আসেননি, মানুষজন চেয়েছিল তার কাছ থেকে একটা ফিডব্যাক, তিনি এখনো পর্যন্ত সেটি দেননি, এবং সেটা একটা বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে, একজন সেলিব্রিটি হিসেবে, দেশের আইকন হিসেবে সেটা কতটুকু গ্রহণযোগ্য? এটা অবশ্যই গ্রহণযোগ্য না, কারণ তারা হলো ইয়াং জেনারেশনের প্রতিনিধি। তাদেরকে সবাই সেলিব্রিটি বানিয়েছে হলো যারা ইয়াং জেনারেশন আছে বা যারা ফ্যান ফলোয়ার, খেলোয়াড়দেরকে অনুসরণ করে, তাদেরকে আইডল মানে তারাই। তাদের পক্ষে যে এই জেনারেশন যারা আন্দোলনটা করছে, মানে বেশি করে যৌক্তিক আন্দোলন, কোটা, তখনই তারা যদি সেলিব্রেশন, এই দুই এমপি বিশেষ করে মাশরাফি এবং সাকিব আল হাসান বলতেন যে আমরাও কোটার যৌক্তিক সমাধানের জন্য প্রস্তুত এবং আমরা চাই আমরা সরকার দলীয় যে প্রধান রয়েছেন ওনাকে আমরা বোঝাবো, এইরকম যদি কোনো স্ট্যাটাস দিতেন এবং তারা দুজন যদি সরাসরি সত্যি প্রধানমন্ত্রীর সঙ্গে, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতেন, তাহলে আমার মনে হয় মানে খুব ভালো সিদ্ধান্ত হতো। এবং শুধু তাই না, তারা
অন্য অনেকভাবেই স্ট্যান্ড করা যেত ছাত্রদের পক্ষে বা এই ইয়াং জেনারেশনের পক্ষে, শুধু তো ছাত্র না, ছাত্র জনতা সবাই নেমেছে একটা পর্যায়ে গিয়ে। তো এই যে তারা না করে আমার কাছে মনে হয় না খুব একটা সমীচীন বা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারা রাজনৈতিক দলের কিন্তু ছিল না, তারা কিন্তু রাজনৈতিক করে কিন্তু আওয়ামী লীগের এমপি বা হুইপ টিপ হন নাই, তারা হয়েছেন পপুলার ভোটে। অর্থাৎ তারা ইভেন ভোট হলেও তারা এমপি হতেন কিনা আমি নিশ্চিত না, হওয়ার পসিবিলিটি হয়তো থাকতে হলো 10%, এম আই রাইট? 10%, বিকজ অফ দে আর নট পলিটিশিয়ান। সো তারা যেহেতু আপনার জনপ্রতিনিধিদের হয়েছেন, কি জনপ্রতিনিধি কি ওই নকল ভোটে জনপ্রতিনিধি হয়েছেন, সো আপনার উচিত ছিল এই মানুষগুলির সাথে যাওয়া এবং মানুষকে সমর্থন দেওয়া, যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীকে বোঝানো, প্রয়োজন বোধে পার্টি থেকে পদত্যাগ করা, কি হতো জনগণ সেটা দেখিয়ে দিয়েছেন যে তাকে মাথায় ওঠানো যায় এবং একেবারে নামানো যায়, কিচ্ছু হতো না। ডিসিশনগুলো নেওয়া উচিত ছিল। শাহিন ভাই, সাকিব আল হাসানকে নিয়ে একটু জানতে চাই, তার ক্যারিয়ার আলটিমেটলি যেভাবে মানুষের ক্রোশ কিংবা ক্রোধ, তার দেশে ফেরাটাও এই মুহূর্তে আসলে মানে একটা রিস্কি ব্যাপারই মনে হয়, সেই জায়গাটা থেকে জাতীয় দলে আসলে তার ফেরার সম্ভাবনা আপনি দেখছেন কিনা? না, সাকিবকে তো আমাদের প্রয়োজন, সেটা তো বাস্তবতা। উইদাউট সাকিব আমাদের টিমের আমি মনে করি যে অনেক ক্ষতি হয়ে যাবে। আর আমরা কিন্তু তিনি তো শেষ দিকে এসে তার খুব বেশি মনোযোগীও ছিলেন না। মনোযোগী ছিল না মানে তো বললাম তো যে সে খুবই একটা মানে ইনফ্লুয়েন্সিয়াল হইতে চাইছিল এবং খুব আমার কাছে মনে হয় তার খুব সে যে গ্রেডি একজন ব্যক্তি হয়ে গেছিল। তো এটা ঠিক না। আমার মনে হয় যে সাকিব যদি নিজের থেকে তার ভুল বুঝতে পারে, ভুল বুঝে যদি সবার কাছে একটা মানে মেসেজ দেয়, ক্ষমা চেয়ে বা যেভাবে, আমি মনে করি যে ক্ষমা চাওয়া উচিত তার, ক্ষমা চেয়ে যে আমি ভুল করছি, আসলে আমার এগুলো আমাদের জড়ানো ঠিক হয় নাই, এইগুলো এভাবে যদি একটা মেসেজ দেয়, তাহলে আমার মনে হয় যে সবাই একটা সুন্দর দৃষ্টিতে সুন্দরভাবে তার গ্রহণ করতে পারে। কারণ সাকিবকে যেভাবে হোক আমাদের প্রয়োজন, বর্তমান ক্রিকেটের জন্য সাকিবকে আমাদের প্রয়োজন। সে তো মানে শুধু আমাদের না, সে তো আমাদের এখন মানে বিশ্বের আমাদের সময় একদম শেষের দিকে। আমি একটু পার্সোনাল প্রশ্ন করবো, আপনি যদি সুযোগ থাকে আপনি ক্রিকেট বোর্ডে ফিরছেন কিনা যদি সুযোগ পান? আমি তো নিজে ক্রিকেটার ছিলাম এবং আমি সেই আমার পুরা জীবনই কাটিয়েছি এভাবে, সেই 90 সন থেকে, মানে খেলাধুলা যতদিন করছি তারপর থেকে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমি জড়িত। এখন যদি আমি আমার খুব ইচ্ছা আছে যে আমি ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য, দেশের জন্য কিছু করার জন্য। অবশ্যই, এবং প্রতিটা মানুষই চায় যে যাই হয়েছে এবং যেই গণ অভ্যুত্থানই হয়েছে, সেই অভ্যুত্থানের মাধ্যমে শুধুমাত্র রাষ্ট্র নয়, যে রাষ্ট্রের যে অন্যান্য কাঠামোগুলো রয়েছে, যদি ক্রিকেট বোর্ডের কথা স্পেশালি বলি, সেগুলোর জন্য এক ধরনের রিফরমেশন হয়। শেষ করতে হচ্ছে তেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।